সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ২৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সান ফ্রান্সিসকো মূল শহরে রাতকে রাত মনে হয় না মোটেই। রাস্তার দুধারে ক্যাফে, নাইট ক্লাব, বিলবোর্ড, মার্ট, সবখানে স্থানীয় মানুষজন, ফরেইনার, ট্যুরিস্টদের আনাগোনায় জমজমাট এই জায়গাটা। কৃতিকের শহরতলির মতো রাতের নিকষ কালো আঁধার মোটেই ছুঁতে পারে না এই ব্যস্ত নাগরিকে। মানুষ সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিক লাইট আর হ্যাজাকের আলোয় এখানকার দিন আর রাত দুটোই সমান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে ৮টা কি ৮:৩০। তবুও ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে ওর। দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধৈর্যকুল বারবার ভিজিয়ে নিচ্ছে জিভ দ্বারা। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। ওদিকে মা নিশ্চয়ই রেগে মেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুড়ে মারবে কে জানে। তখন একসঙ্গে এতগুলো মিথ্যে কথা কি করে বলবে ওরু? কৃতিকের বাড়িতে গিয়েছিল, সেটাই বা কিভাবে বলবে? মা আর কৃতিকের সম্পর্ক তো অতটাও স্বাভাবিক নয়। ওরু যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে, তখনই নীরবতা ভেঙে পাশ থেকে প্রত্যয় বলে, এসে গিয়েছি। প্রত্যয়ের কথায় ধ্যান ভঙ্গ হয়ে যায় ওরুর। গাড়ির জানালা দিয়ে এক ঝলক উঁকি দিয়ে নিজের স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টাল ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় ওরু। এগিয়ে গিয়ে গেট খুলে লিফটের সামনে গিয়ে দেখতে পায় লিফট এখনো ২৬ তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত ওরু মনে মনে ভাবল, আমি তো কেবল ৩ তলায় যাব। এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম। ভাবনার সাথে কাজের মিল রেখে ওরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাঝ বরাবর আসতে ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়ে যাচ্ছিল ওরু। তার আগেই ওকে ২ হাত দিয়ে সামলে নেয় লোকটা। অস্ফুটে মুখ দিয়ে বলে, ঠিক আছো পিচ্চি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো অকস্মাৎ খুলে গেল ওরুর। তাকিয়ে দেখলো ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ ওকে সামলে রেখেছে। রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চড়াও হয়ে গেল ওরুর। সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিকনেম। ও কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাট গলায় বলল, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন? ধান্দা কি সেটা বলুন। রাজ সম্মোহনী হাসি দিয়ে বলল, কোনো ধান্দা নেই ম্যাডাম। এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের। সেই সাথে ২ তলার কর্নারেরটা আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি। সেই হিসেবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি। ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই, কিন্তু কথায় কথায় খোঁচা দিতে এক চুলো ছাড় দেয় না। বড্ড শেয়ানা। রাজের কথায় ওরও চোখ মুখ কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কি? রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল, ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন উই আর নেইবার। হ্যাপি নেইবারহুড। অরুর চোখে মুখে বিরক্তির ছাপ। কপালটা সেই কখন থেকে কুঁচকে আছে। মনে মনে ভাবছে, নেইবারহুড না ছাই, এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণ সহ্য করতে হবে। কি দেখে যে এই ভবনে উঠেছিল মা, কে জানে। এই যে পিচ্চি পাখি, কিছু ভাবছো? রাজের কথায় অরু নাবোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে যেতে বিরক্তি সুরে বলল, আপনার ঢঙ্গি ডাক শোনার সময় নেই, তাড়া আছে আমার। অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানতো আজাইরা। অরু চলে যেতে রাজ আরেক দফা হেসে বলল, রাগ দেখালেও কিউট লাগে। একরকম দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে প্রবেশ করলো অরু। অনু তখনও ড্রয়িংয়ে বসা ছিল। অরু ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কাল বিলম্ব না করে অনুকে শুধালো, আপা, মা কোথায় রে? অনু অবাক হয়ে বলল, মা তো সে বিকেল থেকে ঘুমাচ্ছে। কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? অনুর কথায় অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। নয়তো মা যে বিচক্ষণ, ঠিক কোনো না কোনোভাবে ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম। অরুকে চুপ হয়ে থাকতে দেখে অনু ভ্রু কুঁচকে বলল, তোর কি হয়েছে বলতো? আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় যেন হারিয়ে যাস। কাহিনী কি, সত্যি করে বল। অরু হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে দূর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তাই ভয়ে ছিলাম আর কি। যাই একটু পানি খাই। নিজের বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসটাকে খানিকটা সামাল দিতে
অরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল। তখনই ওর পিছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে, অরু, তোর জামার পিতে এমন গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার পিতে এমন গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস। কথা শেষ করে অট্ট হাসিতে ফেটে পড়ে অনু। এদিকে অরু অবুঝের মতো নিজের পিছনে হাত দিতে মনে পড়ে যায় এটা কৃতিকের কাজ। তখন কৃতিকই ওর জামার ফিতেটা টান মেরে খুলে ফেলেছিল, তারপর নিজে বেঁধে দিয়েছিল। কিন্তু এইভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায়? লজ্জা, সংকোচ, বিরক্তি তিনের সংমিশ্রণে অরুর চোখ মুখ বুজে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখনো শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতে বাঁধতে না পারার অযোগ্যতায় কৃতিকের উপর রাগও লাগছে খুব। অনু সেই কখন থেকে একাধারে দাঁত কেলিয়ে যাচ্ছে। অরু নিজের মূর্খতা এড়াতে কোনো মতে অনুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। অরু মাথা নুইয়ে চলে যাচ্ছে দেখে অনু টিপ্পনি কেটে বলল, এই যে পিচ্চি পাখি, পরে এবার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন, আমি লাগিয়ে দেব। তবু এমন গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। অরু পেছনে ঘুরে নাক শিকড় তুলে বলল, আপা তুইও? অরু অসহায় বাক্যে অনু আবারও ভেতরে কষ্ট করে আটকে রাখা হাসিটা উগরে দিল। অরুর আর কি বা করবে। ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলে, তুই ভুল ভাবছিস আফা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ। সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে নিখিল। সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তেই নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে সে। নিখিল বরাবরই ছাত্র হিসেবে 100-তে 100। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যেস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে। শুধুমাত্র দুখুর মেধাবী হওয়ার দরুন সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে। ওর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী। নিখিল একটা দুটো নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত। মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা, যার ফলে কোনো মেয়েকে না করতে পারে না। আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ, অরুর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেটেড মানুষ বোধহয় দুটো নেই। ওই জন্যই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে। যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে, কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না নিখিল। এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সেই কখন থেকে ওরই আফ্রিকান ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে। সেটা গভীর মনোযোগী নিখিলের দৃষ্টিগত হয়নি এখন পর্যন্ত। কি করে হবে? নিখিল তো সে কখন থেকে এক ধ্যানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে, তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেলল নিখিল। লিও খানিকটা অবাক হয়ে শুধালো, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে দেখি? নিখিল আড়ালে শুষ্ক ঢোক গিলে না জানার ভান করে বলল, কই কিছু না তো, মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেই না, কাঁচের বোতলে তরল জাতীয় কিছু, আমি স্পষ্ট দেখেছি। নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের ওপর হাত দিয়ে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো, তাই চোখে ভুলভাল দেখছো। আমিও খাইনি কিছু, চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি, আমার ট্রিট। ট্রিটের কথা শুনতে খাদক লিও একগাল হেসে বলল, ওকে ব্রো, লেটস গো। নিখিলও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাঁচের ছোট্ট বোতলটাকে আরো একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষায় প্রহর গোনার মতো ধৈর্যের কাজ আর বোধ হয় কিছুতেই নেই। তা গত দুদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে ওরও। সেদিন কৃতিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে, সে আসবে। অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই, তবে নির্দয় কৃতিক তার কথা রাখেনি। এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতরে সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথাছাড়া দিয়ে উঠেছে অরুর। আজকাল খেতে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটিতে যেতে কোনো কিছুই ভালো লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজতে থাকে। এখন তো মাঝে মধ্যে বারান্দায় গড়িয়ে চোখ দুটো হাতড়ে বেড়ায় কংক্রিটের ভবনের পেছন থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি, সেদিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে। রকচটা ছন্ন ছাড়া বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে, কিন্তু না,
পরপর 2 দিন অরুর ভাবনা মিথ্যে প্রমাণিত হলো। কৃতিক আর এমুখো হলো না। মনে মনে আশাহত হয়ে অরু ভাবতে লাগলো, আমি আসলেই একটা বোকা। জায়ান কৃতিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে, এটা ভাবাও ভুল, চরম ভুল। আর না, আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ। আমি সবসময় একটু বেশি আশা করি। ধ্যাত। গত 2 দিন মন মস্তিষ্কের দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করে ঘুমাতে গেল ওরও। অযথা অপারগ ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জর্জরিয়ে ক্লান্তি নেমে এলো শরীরে। চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে। তন্দ্রের জন্য চোখ দুটো কেবলই বুঝে যাবে, তখনই দরজায় সশব্দে কড়া নাড়ল অনু। এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসলো ওরও। তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারলো বাইরে থেকে আপা ডাকছে ওকে। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অরু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়। দেখ তো কি বলে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও অনুর কথার আগামাথা কিছুই অরুর বুঝে আসলো না। প্রত্যয় আবার কি বলবে এত রাতে। তবুও হাসূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরলো অরু। এপাশ থেকে হেলো বলতেই প্রত্যয় বলল, ভাই কনফারেন্সে আছে, কথা বলো। কৃতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল। এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করে কাঁপতে শুরু করলো। হৃদয়ে সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তে দ্বিগুণ হয়ে উঠল। অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সপাটে লাগিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর, বারান্দায় আয়। অরুর মনে হলো কতগুলো দিন পর এই রাগে রাগে আওয়াজটা আবারও শুনতে পেল ও। হাঁ বা না কোনো কিছু না বলেই ফোন কানে নিয়ে অরু ছুটে গেল বারান্দায়। বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতে দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল। অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তেই কেমন কর্তন করা ডগার ন্যায় নেতিয়ে পড়েছে ওরও। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা শরীর। কৃতিকের ওই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই ওরর, তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। তখনই কৃতিক পুনরায় বলে ওঠে, নিচে আয়, তোকে দেখব। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসবো? মা আপা দুজনেই জেগে আছে। কৃতিক ভাবেলাসীন কণ্ঠে জবাব দিল, আমি এত কিছু জানি না। হয় তুই নিচে আসবি, নয়তো আমি উপরে আসছি। না, একটু আওয়াজ করেই চেঁচিয়ে উঠল ওরও। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে। তো লিগাল গার্জিয়ান কে? অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আপনি। কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস, তাহলে আজকেই তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না। কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বউয়ের মুখ দেখার জন্য এতদূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। ওর মুখ কাঁচুমাচু করে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। মুহূর্তেই গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকি স্বরে বলল, দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলেও 10 মিনিটের মাথায় ঠিকই নেমে এলো ওরু। মাথায় আজকেও সেদিনের মতো ঘুমটে টানা তার। কৃতিক বাইকে হেলান দিয়ে ওরুর দিকে তাকিয়ে আছে। অরু এগিয়ে আসতেই মাথার অবিন্যস্ত চুলগুলোতে হাত বুলিয়ে কৃতিক বলে, 5 মিনিট লেট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে কেন বলছেন? কত কষ্টে লুকিয়ে চুরিয়ে বের হয়েছি, আপনি তা জানেন? কতদিন লুকোবি এভাবে? অরু মাথা নত রেখে ছোট্ট করে বলল, জানি না। কৃতিক অরুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধালো, আমাকে মিস করিসনি? অরু জবাব দিল না। কৃতিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কিনা। অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শুধালো, কি আছে এতে? খুলে দেখ। কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতে বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই অরুর চক্ষু চড়ক গাছ। ও তৎক্ষণাৎ অবাক হয়ে কৃতিককে বলল, এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। কৃতিক বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল,
এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়, তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন বলছেন? কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল, আর বলবো না, কাছে আয়। কৃতিক অরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করল না, বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে আছে। আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রীটা নিষ্প্রভ চোখে পরখ করছে কৃতিক। দূরত্ব খুব একটা নয়, তবুও ওর কোমর চেপে ধরে আরো খানিকটা দূরত্ব গুছিয়ে নিল কৃতিক। অরু এবার পুরোপুরি কৃতিকের বাঁধনে। পশ্চিম আকাশে গড়গড়িয়ে মেঘ ডাকছে, মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। কৃতিক আর অরুর মাঝে সেই তখন থেকে নীরবতা বিরাজমান। দুজনের মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবল হৃদস্পন্দনের গতিবেগ। কৃতিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হিসিয়ে বলল, আই মিসড ইউ হার্টবিট। এতক্ষণে নীরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন স্বীকারোক্তিতে কেঁপে উঠল অরু। শরীরের সাথে সাথে সে কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। অরুর তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল কৃতিক। ভাবতে লাগলো, কি করবে ও এখন? নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাববে? কৃতিক নিশ্চুপ হয়ে আছে দেখে অরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে নিতে বলল, রাত বেড়েছে, আমি এখন আসছি। কথা শেষ করে অরু 2 কদম পা বাড়াতেই পেছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃতিক। অরু ঘাড় ঘুরিয়ে শুধালো, ওড়না কেন টেনে ধরেছেন? কৃতিক অরুর ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল, কাছে আয় বলছি। অরু না চাইতেও পুনরায় কৃতিকের কাছাকাছি এলে কৃতিক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলল, হার্টবিট, রাইট নাও। আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ না হতে পারে, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। বি পেশেন্ট, ওকে? কৃতিকের কথায় অরু আমতা আমতা করে বলল, কি 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 করবেন? কৃতিক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। এক হাত অরুর ঘাড়ের পিছনে দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে। কৃতিকের সাথে সাথে অরু এবার অকস্মাৎ 2 চোখ খিচে বন্ধ করে নিল। 2 হাত দিয়ে খামচে ধরল কৃতিকের শার্ট। ভেতরে দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃতিকের ঠোঁটের স্পর্শে ধূমকেতুর হলকার মতো শিহরণ ছড়িয়ে পড়ছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুভূতি শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছু অনুভব করতে পারছে না ওরও। খানিক বাদে কৃতিক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুর মুখটা পরখ করে নিল। বিরক্তির লেশমাত্র নেই ওর চোখে মুখে, যা আছে তা কেবলই ভয়াতুর অনুভূতি। অরুর মুখভঙ্গিমা আর মৌনতা দৃশ্য দেখে একটুখানি তির্যক হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠাগত করে নেয় কৃতিক। এবার আর রয়ে শয়ে নয়, অনেকটা গভীরভাবেই মিলিত হয় 2 জোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুজে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল, যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের ওপর। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়ে চলে আসবে। মাত্রাতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সেই কখন। ভেতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায়, তবুও এক চুলও ছাড় দিচ্ছে না কৃতিক। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল 2টো গানের লাইন। বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ লবণ ঢেঁড়স মূলা ফুলকপি বাঁধাকপি চাল ডাল তেল, উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমড়া করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙ্গুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো,
আপনার নাম রাজ কে রেখেছে শুনি? তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য, পিচ্ছি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভেঙচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনই হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে ওর মুখ ঝামটি দিয়ে অন্যদিকে ঘুরতে দেখলো কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনরূপ বাইকের জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভারসাইজ ডেনিম পরে আছে। পায়ে নাইক খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুলে এদিকেই আসছে। কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো প্রত্যয় সাহেব, কৃতিক ভাইকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম অরু একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো প্রিয় আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগে কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, তুই ওড়নার পেছনে দাঁড়িয়ে মচড়ামচড়ি করছিস কেন? কি সমস্যা? অরু সটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হাসূচক মাথা নাড়ালো। কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও, সময় হলে কল দিও, আমি আশেপাশে থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল, রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্ছি সম্বোধনে ওরও আঁতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঁচ বসিয়ে দিবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিচে বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে ওর হাত থেকে ছো মেরে রাজের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হাসূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই ওর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? তাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারবো। অরু তেতে উঠে বলল, পারবো না বলছি তো। আমার বুঝি লজ্জা লাগে না? অরু না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা হাত অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। কৃতিকের কথায় অরু নাকচ করে বলল, দেখেছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথার কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়ে বাইকে উঠে বসলো ওরও। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু, ধরে বস। ওরও অবাক হয়ে বলল, ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল, ওইদিকে দেখ। অরূপ কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটার কোমর দুহাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তে হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের উপর রেখে দেয়। তারপর হিসিয়ে বলে, নাও পারফেক্ট। বাইক চলছে।
তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের ওপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো মাকানো নারী দেহটা নিঃসংকোচে ছিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকোপার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজে অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্তরাঙ্গা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নয়। ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলো বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কৃতিক পিছপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকেরই বুকের মাঝখানে। অরু কাঁপছে। ওর শরীরের তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তে হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে বরিশালে হাত ছড়িয়ে বলল, এতগুলো বছর পরে প্রশ্ন করছিস, কি উত্তর দেব আমি? কৃতিকের প্রত্যুত্তরের গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দুহাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধ হয় অরুও প্রেমে পড়েছে। কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেম। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।